মৃত্যু পথযাত্রীকে নিয়ে আর কে কটু কথা বলতে চায়। তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই। আজ প্রায় 6 মাস শুয়ে আছে সুহাসিনী, কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটানা একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সেই বয়সে রোম্যান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহে শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাতে নবরা বধূর সঙ্গে প্রথম পরিচয়। মন কিছু স্বপ্ন দেখেছিল বইকি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল আর তা কতগুলো মেয়ের সঙ্গে। সেই সূত্রপাত কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল, এ প্রশ্ন, এ সংশয় তার মনেও জাগতে পারে। সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি, যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে শ্রীজারের পত্নীর মতো। অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিলি কেন? ওদের বাড়িতে সেই ধিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানালাই ছিল? অতই বা ঠাকুরঝির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আশ মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়, তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিচ্ছু বুঝি না। আজ আবার এত দেরি কেন? আজ তো অফিস নেই, বায়োস্কোপে গিয়েছিলে। তা তো যাবেই, আমাকে নিয়ে যেতেই তো তোমার সময় নষ্ট হয়। কি বললে? বন্ধুরা জোর করে ধরে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? সমস্যার নিশ্চয়ই। বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না। ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো। বেশি বলার প্রয়োজন নেই। শ্রোতাদের মধ্যে অনেকেই হয়তো এসব প্রশ্নের সঙ্গে পরিচিত আছেন। নিজের মনের মাধুরী মিশিয়ে বাকিগুলো তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবে সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে প্রৌঢ়া। ঘরের জানলা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল, সুখের চেয়ে স্বস্তি ভালো এই ভেবে। আর প্রতিবাদ করা বৃথা। মান অভিমান, কান্নাকাটি, উপবাস, এসব অস্ত্র সুহাসিনীর তৃণে যেন জোগানো। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়া পেলেও সে বেঁচে যেত। তারপর এই অসুখ, এ আরো অসহ্য। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে স্বামীকে শুধু সন্দেহ করা ছাড়া। সেবা করার জন্য যে কোনো আত্মীয়কে আনায় তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইত না যে সে স্ত্রীর মৃত্যু চাইছে। সবচেয়ে মজা এই, ওর এ মনোভাব সুহাসিনীও জানত। প্রায় বলতো, ওগো আর দেরি নেই, আমি মরলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর কটা দিন হয়ে এলো, এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, আমার শেষ হয়ে এসেছে। আবার পরক্ষণেই হয়তো বলতো, আমার তো হয়ে এসেছে, যাই, তারপর যত খুশি মজা লুটো। তখন তো আর বলতে আসবো না, এই কটা দিন আর সহ্য হচ্ছে না, এত তারা। সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার, অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একেবারে। হ্যাঁ, তার কম আর নেশা জমবে কেন? আমি এ ঘরে পড়ে পড়ে শুষবো আর উনি পাশের ঘরের নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড়জোর মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না? দগ্ধে দগ্ধে না মরলে আর বুঝি চলে না? উফ, কি পিশাচ তুমি! মরার উপর খাড়ার ঘা দিতে একটুও মায়া হয় না? মরবার পর যা করবে তুমি তা তো বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু শান্তিতে থাকতে দাও। এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে আসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব।
সারা জীবন জ্বালিয়েছ, মরে তার শোধ তুলব, আবার জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো, ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে, যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই। অতখানি স্বার্থ ত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথার ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি, বলে ফেলেছিল, মরার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না, এটা ঠিক, কুকুর বেড়াল হয়েই জন্মাবে, কিংবা যে খল তুমি সাপ হওয়াই বেশি সম্ভব। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো, কিন্তু তাতেই কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও। কিন্তু এসব তো কথার কথা, মনে করে রাখবার কথাও নয়, কেউ মনে রাখেও নি। কথাটা বলার দিন আষ্টেকের মধ্যেই সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি অশান্তি কম পেল? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরে ছিল, তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারল না কখনো। আর এ অসময়ে স্বামীকে যে এক দণ্ড চোখের আড়ালে রেখে শান্তি পেত না, তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রায় সঙ্গে সঙ্গে আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি এমন কিছু বয়স হয়নি, 40-41 বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় এখন থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল। কিন্তু অমরেশ কারুর কোনো কথাই শোনেনি। বাবা, আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যে পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরা, আর যত রাত্রি ইচ্ছা বাড়ি ফেরার মধ্যে যে এত আনন্দ আছে কে জানতো। একবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই বাবা, ধন্যবাদ। খাওয়া দাওয়া তার জন্য হোটেল আছে, অসুখ বিসুখ হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবে না। যেখানে মরবে তারাই গন্ধ হবার ভয়ে যেমন করে হোক লাশ সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা, এ কেউ বিশ্বাস করেনি। শুধু এইটা বুঝেছিল যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানেক পরে পূজার সময় বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন, সেই শুভাংশু বাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে চায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমেই অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশু বাবুর 24-25 বছরের অনুরা ভগ্নীটির সঙ্গে পরিচয় হতে যে বিলম্ব হল না তা বলাই বাহুল্য। এবং সেই ভগ্নীটি, রুচিরা তার নাম, শিগগিরই আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের উপর অমরেশের গৃহস্থালির ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো এবং কোনো কাজ টাজই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। সকালে, দুপুরে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসত। একদিন দুদিন ছাড়া ও বাংলোতে আহারের নিমন্ত্রণ হতে লাগলো এবং কয়েকদিন পর থেকেই অমরেশ দেখল যে ওর ঘর কন্যা ও শয্যার বিশৃঙ্খলতায় ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়া হস্ত বুলিয়ে সবকিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বোধহয় মহামায়ার ফাঁদ বলেছেন। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালী পাতবার কথাটা ভাবতে লাগলো। সুবিধাও হয়ে গেল খানিকটা। কথাটা উপক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশু একদিন বলেই ফেললো কথাটা, এমন করে আর কতদিন চলবে অমরেশ বাবু? আরেকবার সংসার পাতুন। দেখুন, বলেন তো, আমরা তো আপনাদেরই পাল্টি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থালীর কাজ যেটা আপনার বেশি দরকার, সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনি দিতে পারবেন। অমরেশ আর না বলতে পারল না, বলল, সে আপনি ভেবে দেখুন, আগে আপনার ভগ্নির মত নিন। আমার মতো প্রলোকে অবশ্য একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি, তবু আমাকে ওর পছন্দ হবে কি? বিলক্ষণ, ওই কি আর কচি খুকি নাকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফিরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহ বিস্তার করেছিল রুচি তার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখে শয্যাটি পরিপাটি সাজানো, কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সে, কিছু
আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহু দূরে। রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছাতে আরো ভালো লাগলো। এমনি জীবন সঙ্গিনী তো মানুষের কাম্য, অমরেশও তাই চেয়েছিল। খেতে বসে সবে এক গাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র। এমন সময় অকস্মাৎ একটা প্রকাণ্ড বন বেড়াল ও পাশের জানলা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসের বাটিটার উপর। বাটিটা উল্টে মাংস যেমন পড়ে গেল, আবার লাফিয়ে ফিরবার পথে মিষ্টান্নের প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওর পায়ের আঘাতে। হই হই করে উঠল চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার হয়েই গেছে। চোখের নিমিষে যেন ঘটে গেল ঘটনাটা। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো বাড়ি থেকে। অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল। ব্যাপারটা তখনকার মতো মিটে গেল। রাজু বলল, বাপরে, বেড়ালটা যেন বাঘের মতো, দেখেছেন বাবু? দেখলে একটা ভয় করে। রুচিরা বলল, আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে আনাচে ঘুরছে বিড়ালটা। অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে সাহস পায়নি। কি সাহস দেখেছেন, পাত থেকে খেতে চায়। বেড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বেড়ালটাই ওর বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার সময় যেমন শব্দ বার হয় ওদের গলায়, ঠিক তেমনি। দৃশ্যটা এমন অদ্ভুত, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বেড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল, কি বাবু, কি হয়েছে? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্তচিৎকার। এরা ছুটে গিয়ে শুনল সেই বেড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আছড়ে দিয়ে গেছে। কোন এক মৃত্যু পথযাত্রীর অদ্ভুত অন্তিম দৃষ্টির ভেসে উঠল অমরেশের মানসপটে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল হাত কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগিরে রইল না। শুভ্রাংশুকে জানালো জরুরি কাজ পড়েছে, একটা টেলিগ্রাম এসেছে, ওকে যেতেই হবে। এই সকাল 11টাতেই গাড়ি। শুভ্রাংশু ব্যাকুল হয়ে বলল, কিন্তু এমন অকস্মাৎ, এমন ভাবে অনেক কথা রয়ে গেল যে অমরেশবাবু। এধারের গিয়ে চিঠি দেবো আপনাকে, বিচলিত হবেন না। আবার হয়তো ঘুরতে আসতে পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবেন। শুভ্রাংশু আর কিছু বলল না, শুধু তার স্ত্রী বলল, আচ্ছা টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক বেড়ালের ভয়েই পালাচ্ছেন নাকি? রুচিরা রাগ করে বলল, বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখন কার টেলিগ্রাম আসছে খবর রাখবো? বৌদি মুখ টিপে হেসে বললেন, তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ হয়ে বিষণ্ণ মুখে রুমাল নাড়ল। রুচিরার ছলো ছলো চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেনখানা চলে যেতে অপাঙ্গে ভগ্নির মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, নাও আবার এক ফ্যাসাদ বাদলো দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রে মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালো করেই চেনে, থাকবার অসুবিধা হবে না। তাই বলে অত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না। অবশিষ্ট রাতটুকু এখানেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাতে ঠেস দিয়ে রাজু ঘুমোতে গেল। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মে পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভেন্ডারদের উচ্চকণ্ঠ, সবটা মিলে যে কোলাহল হয়, স্টেশনে যে প্রাণ লক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনের আলো স্থমিত হয়ে আসে এক সময়, কোলাহল যায় স্তব্ধ হয়ে। ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারাদিন ধরেই ভাবছে। এই কি হল ওর? শুধু কি ওর ভাগ্যেই যত অঘটন ঘটে?
8 বছরের বিবাহিত জীবনে একদিনের জন্য শান্তি দেয়নি সুহাসিনী। মরার পরও নিষ্কৃতি দেবে না। এ কি বিদ্বেষ তার, কি অসম্ভব ঈর্ষা। কিন্তু পূর্ব দিগন্তে উষার স্বর্ণাভাস জাগার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই শেষ রাত্রিতে প্রথম মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে চিন্তাটাকে মনে মনে মেনে নিয়েই ভেবেছে, কিন্তু এখন এই প্রত্যুষে একটা সংশয়ও ক্রমে দেখা দিল। সবটাই কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বেড়াল, একটা বুনো বেড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনাই তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িত করেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বেড়ালের ভয়ে চলে এলো সে, এই আধুনিক যুগে সভ্য মানুষ। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। রাজুকে ডাকে, এই রাজু ওঠ, দেখ দেখি একটা এক্কা কিংবা রিক্সা, চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়ে সেলাম করলো, ফটক খুলে তাড়াতাড়ি মালগুলো নামিয়ে নিল। বাবু, সেই ঘরে থাকবেন তো? পূব দিকের ঘরটায়, ওটা তো আপনার ভারী পছন্দ। হ্যাঁ বাপু, ওই ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র, তার সঙ্গে এখনো জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধা সুবাসের স্মৃতি। হিমেল ডোরাই হাওয়ার সঙ্গে সেই মিষ্টি গন্ধ মিশে রাত্রি জাগরণ ক্লান্ত চিন্তাক্লিষ্ট অমরেশের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। আহ, আপনার মনেই বলে উঠল। মালি কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দৌড় খুলতে। পিছনেই অমরেশ, তার পিছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধ আছে, দৌড় জানলা সবই বন্ধ। বোধহয় দীর্ঘকাল ধরেই বন্ধ রয়েছে ঘরটা এমন। দরজা জানলা খুলে দেবার পর খানিকটা বাইরের বাতাস ঢুকবার আগে ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবল অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্ক কণ্ঠকিত অস্ফুট আর্তনাদে। তীক্ষ্ণ কণ্ঠে সে প্রশ্ন করে, কি হলো? সঙ্গে সঙ্গে এগিয়ে আসে খানিকটা। ও কি? ওরও গলা থেকে একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর, ঈষৎ শীর্ণ, হয়তো জিভ বার করে হাঁপাচ্ছে এবং কেমন একরকম জ্বলন্ত দৃষ্টি মেলে ওদের দিকে চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফোরিত, ভয়ে হাত পা কাঁপছে। কোথা থেকে এলো কুকুরটা? দৌড় জানলা তো সবই বন্ধ। অমরেশেরও বুকের মধ্যটা হিম হয়ে এসেছিল, কিন্তু তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল, ওই যে নর্দমা। খোলা নর্দমা একটা আছে ঠিকই, তবে তার মধ্যে দিয়ে অত বড় কুকুর আসা কি সম্ভব? মালি সংশয় প্রকাশ করল। কবে খুলেছিলে ঘরটা শেষ? সেই সময় হয়তো ঢুকে বসেছিল। হয়েছিলাম সে তো মাসেরই আগে। তবে হ্যাঁ, পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল, তাই একবার খুলেছিলাম। ওই যে তাকের উপর পুরনো খবরের কাগজগুলো আছে, সেই আপনি যখন ছিলেন সেই সময় ওই কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 1 মিনিট বাবু। সেই সময় কখন ঢুকে পড়েছে হয়তো আর বেরোতে পারিনি, কিংবা নর্দমা দিয়েই ঢুকেছে। আর ঢোকে ওরা একরকম করে, বেরোতে পারে না। বিজ্ঞভাবে রাজু বলল। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছল ছল দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আধারিত একটা বন বেড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষা কুটিল ভ্রুভঙ্গি, সবটা যেন স্বপ্নের মধ্যেও তালগোল পাকায়। অবশেষে বিকেলবেলা বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়াই করে দেখবে সে তো কোনো পাপ করেনি কোনোদিন, তবে এ শাস্তি কেন তার? কেন সহ্য করবে সে নিপীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিল। যদি কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয় তো এ বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অগ্রহায়ণে তাহলে হতে পারবে শুভ কাজ। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিল সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিলে ওখানে ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলেতি নোভেলে মন দিল। 3 দিনেক পরেই শুভ্রাংশুর চিঠি এল। আপনার পত্র পেয়ে খুশি হলো, কিন্তু এ ধারে এক বিভ্রাট। রাজগীরে থাকা আর হলো না। কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি, হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড় দিয়েছে। এখানে তো একটি মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন,
কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশনগুলো সেরে ফেলাই ভালো। কারণ কুকুরটা আর কোনো হদিস পায়নি। খ্যাপা কিনা কে জানে। মনে করছি যে কাল এখান থেকে বাসে গিয়ে 12 টাউন ধরবো। কলকাতায় গিয়ে দেখা হবে। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয়, সত্যি সত্যি। আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে এই নির্যাতন। তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি বা এসেছে হাতের কাছে এগিয়ে, কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃশ্যের সঙ্গে। প্রয়োজন হলে প্রাণ রাখবে তার এবং রুচিরার দুজনেরই। ক্ষতি কি? গভীর রাত্রে 12 ডাউন মধুপুরে এলো। তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসে। মুখ বাড়িয়ে সে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ আসাতে বাকি সকলেও জেগে উঠল। বৌদি হেসে বললেন, এত রাতে স্টেশনে এসেছেন ঠাকুরজিকে দেখতে? একেই বলে টান। অপ্রতিভ হয়ে অমরেশ কতগুলো জবাবদিহি করতে গেল। ফলে আরো অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল। তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। শুভ্রাংশু বলল, উঠে পড়ুন না, একসঙ্গে যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরে এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল। অমরেশ সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছিল একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমে মালিকে ডাকতেই সে দৌড় খুলে দিল। রাজুকে ডেকে দিল সেই। বালতিতে জল রাখা ছিল। বেশ করে হাত পা ধুয়ে মুখে ঘাড়ে জল দিয়ে এসে ঢুকল অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বলছে মিটমিট করে। খুবই কমানো, তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যই এই আলোটা সারা রাত চলে। ওর কেমন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকারে মেঝেতে শুতে ভরসা পায় না। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আসতে আসতেই ভোর হয়ে যাবে। শোবে নাকি বই পড়বে? মনটা বহুদিন ধরে বড় প্রফুল্ল। খুশির একটা জোয়ার এসেছে মনে। সেজন্য ঘুমের ইচ্ছা খুব নেই। রাত্রি জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছে না। কথাটা ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের দিকে। আবছায়া আলো। তবু মনে হচ্ছে বালিশের খাজের ছায়াটা একটু বেশি গাঢ় নয়? মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠল ওর। চমকে উঠল। চেঁচামেচি করল না। নিঃশব্দেই ভালো করে তাকিয়ে দেখল। তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরল। হ্যাঁ, ওই তো বালিশের খাজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিক একটি সাপ। অসহ্য ক্রোধে অমরেশ যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমিষের মধ্যে। সে ক্রোধ তার অদৃষ্টের উপর। সে ক্রোধ সুহাসিনীর উপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। সে আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়ে আছে। কিন্তু অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে এখনো। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। ছোট সরু সাপ, লাঠিটা বেশ মোটা। সাপের মাথাটা থেতলে চ্যাপটা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চুরে উঠছে বারবার। রাজু লাঠির শব্দে জেগে উঠে ওই শব্দ দেখে চিৎকার করে উঠছে। মালি এসেছে ছুটে। কিন্তু অমরেশের কোনো ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে সেই সাপটার মৃত্যু যন্ত্রণা দেখছে। চোখ ফেরাতে পারছে না। এমনি একটা অমোঘ আকর্ষণে ওর দৃষ্টি তাতে নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে, তা অমরেশ জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমে সেই অসহ্য ক্রোধ আর নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত। তবু তাকিয়েই আছে সে। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দৌড়ের দিকে। রাজু আর এক ঘাও মারতে যাচ্ছে। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ,
তার তখনকার সেই পায়ের সজল ছাপটা এখনো শুকোয়নি। একটু বেশি জল ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের উপর। মরণাহত সাপটা তার পিষ্ট দলিত মুখটাকে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের উপর এসে স্থির হয়ে গেল। এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণায় তাকে টেনে এনেছিল এই সামান্য জলরেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগাযোগ মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানাতে গিয়েই বসল। বসবেন না বাবু, ভালো করে দেখে নিয়ে আগে আর কোথাও কিছু আছে কিনা। এই হেমা যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই, অমরেশ বেশ জোর দিয়ে বলল। এই জোর সে কোথায় পায় কে জানে।